আধা ঘন্টা ধরে একটা নির্দিষ্ট জায়গার মাঝে সৌমি গোল গোল ঘুরপাক খাচ্ছে। মাঝে মাঝে ভুলে যাওয়ার রোগটা তার বেশ পুরনো, কিন্তু গত কয়েকদিন ধরে এই রোগটা যেন আরো বেড়েছে। টিউশন শেষে বাড়ি ফিরছিল, কিন্তু আজ বাড়ি ফেরার পরটাই ভুলে গিয়েছে। ফোনটা ব্যাগে তোলার কথাও মনে নেই, না হলে প্রভাকে কল করে সাহায্য চাইতে পারত। কোন রাস্তা দিয়ে এসেছিল সেটা কোনো মতেই মনে করতে পারছে না, জায়গার নামটাও মনে করতে পারছে না। মস্তিষ্কের উপর বেশি চাপ প্রয়োগ করলে প্রচণ্ড ব্যথা করছে। ঘুরতে ঘুরতে এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে জায়গাটা সৌমির সম্পূর্ণ অচেনা। কি করবে বুঝতে পারছে না, ভীষণ কান্না পাচ্ছে সৌমির এখন। কাউকে তো জিজ্ঞেস করতেও পারছে না কিছু। যদি জায়গার নামটাই না মনে থাকে তাহলে কি বা জিজ্ঞেস করবে। সৌমি ভাবলো আর হয়তো কোনোদিনও বাড়ি ফিরতে পারবে না, না কখনো প্রভার দেখা পাবে, আবার হয়তো একা হয়ে গেল ও। এদিকে রোদের মধ্যে হাঁটতে হাঁটতে গলাটা শুকিয়ে এসেছে। দূরে একটা দোকান দেখতে পেয়ে সেদিকে এগিয়ে গিয়ে এক বোতল পানি কিনলো। দোকানের সামনে বসার জায়গায় বসে ঢকঢক করে অর্ধেক বোতল পানি খেয়ে নিল। নিজেকে ভীষণ অসহায় লাগছে আজ, কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। অবশিষ্ট পানিটুকু দিয়ে মুখ ধুলো, ঠান্ডা মাথায় মনে করার চেষ্টা করলো ঠিকানা। ভাবনার মাঝে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো সৌমির কানে, একটা পুরুষালী কণ্ঠস্বর। ভাই একটা সিগারেট দেন তো। সমিত তৎক্ষণাৎ পেছন ফিরে তাকাতেই পরিচিত মুখটা দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ল যেন। এই যাত্রায় তবে সৃষ্টিকর্তা ওকে বাঁচিয়ে দিল। সিগারেটটা নিয়ে তিশান চলে যেতে ধরলে সৌমি উঠে গিয়ে ওর সামনে দাঁড়ালো। হুট করে সামনে এসে দাঁড়ানোতে তিশান চমকে দুপা পিছিয়ে গেল। সামনে সৌমিকে দেখতে পেয়ে বিস্ময় ভরা কণ্ঠে বলল। তুমি এখানে কি করছো? ওই দিকটাই তোমাদের বাড়ি নাকি? সৌমি কাঁদো কাঁদো কণ্ঠে বলল। আমাকে একটু সাহায্য করবেন? আমি না খুব বিপদে পড়েছি। ভাগ্যিস আল্লাহ আপনাকে পাঠিয়ে দিল, নাহলে আমার যে আজ কি হতো। তিশানের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল, প্রশ্নাত্মক কণ্ঠে জিজ্ঞেস করল। কি হয়েছে? আমি না বাড়ি ফিরতে পারছি না। আমি বাড়ির রাস্তা ভুলে গেছি। একটু প্রভাকে ফোন করে আসতে বলবেন? রাস্তা ভুলে গিয়েছো তো কাউকে ঠিকানাটা বললেই তো রাস্তা দেখিয়ে দেয়। তার জন্য কাঁদছো কেন পাগল? সৌমি দু হাত দিয়ে চোখের জল মুছে নিয়ে ক্রন্দনরত কণ্ঠে বলল। আসলে আমার একটা সমস্যা আছে, কোনো কিছু মনে রাখতে পারি না ঠিকঠাক। এটা আমার ছোটবেলা থেকেই সমস্যা। আগেও এমন হতো, মানুষের নাম ভুলে যেতাম। একটা জিনিস কোথাও রাখলে মনে রাখতে পারতাম না, এমনকি রাস্তাঘাটও ভুলে যেতাম। কিন্তু অনেকদিন হলো সমস্যাটা ছিল না, গত কয়েকদিন ধরে বেড়েছে। আর দেখুন, আজ আমি বাড়ির রাস্তাটাই ভুলে গেছি। জায়গাটার নামও কোনো মতে মনে করতে পারছি না। ফোনটা ভুলে বাড়িতে রেখে এসেছি। পুরো ব্যাপারটা মস্তিষ্কে ধারণ করতে তিশানের বেশ কিছুটা সময় লাগলো। প্রথম দফায় তো বিশ্বাস করতে বেশ অসুবিধেই হচ্ছিল যে এত বড় একটা মেয়ে কি করে নিজের বাড়ি ফেরার রাস্তা ভুলে যায়। পরে যখন সৌমি নিজের অসুস্থতার কথাটা বলল তখন বিশ্বাস হলো। ভীষণ মায়া লাগলো তিশানের সৌমির জন্য। মেয়েটা কেমন অসহায়ের মতন কাছে, এমনিতেই একটু না বেশ বোকা, তার উপর আবার এমন বিশ্রী একটা রোগ। তিশান কান্না থামাতে বলে আশ্বস্ত করে বলল। কান্না থামাও, আমি আছি তো। বাড়ি পৌঁছে দেবো, চিন্তা করো না। আমি ভেবেছিলাম আমি মনে হয় আর প্রভার কাছে ফিরতে পারবো না। আবার কেউ আমাকে ধরে নিয়ে গিয়ে পাচার করে দিতে চাইবে হয়তো। কথাটা বলে সৌমি একটু শব্দ করেই কাঁদল। তিশান বুঝতে পারছে না এখন সৌমিকে বাড়ি পৌঁছে দেবে কি করে। ওর কাছে তো প্রভার নাম্বারটাও নেই, আর সৌমি নিজের বাড়ির ঠিকানাও বলতে পারছে না। এটা কেমন অসুস্থতা যে জায়গার নামটা অবধি ভুলে যায়, সেটা তিশানের মাথায় আসলো না। একটু চেষ্টা করো জায়গাটার নাম মনে করার, না হলে আমি কি করে পৌঁছে দেবো তোমায় বলো। তিশানের কথা শুনে সৌমি বেশ অনেকক্ষণ মনে করার চেষ্টা করলো। পারছি না মনে করতে। আচ্ছা ঠিক আছে, মনে করতে হবে না। তিশান একটু ভেবে নির্ভীকের নাম্বারে কল দিল। দুবার রিং হতেই ফোনটা রিসিভ করলো। হ্যাঁ, তিশান ভাই বলো। বলছি যে তোমরা কি আমাদের আড্ডাখানায় আছো এখন? হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা করছি। তুমি কোথায়? আমি আসছি। আর প্রভা কি তোমাদের সাথে আছে? আছে, কিন্তু চলে যাচ্ছে কেন? ওকে থাকতে বলো। তোমার কি খুব দরকার ভাই? তাহলে একটু ফোনে বলে নাও। আসলে ওর বান্ধবী ফোন ধরছে না, ওর চিন্তা হচ্ছে, তাই বাড়ি যাচ্ছে। তিশান লম্বা একটা শ্বাস ফেলে বলল। ওই জন্যই প্রভাকে থাকতে বলছি, ওর বান্ধবীকে আমি পেয়েছি। তিশানের কথাটা নির্বিকের ঠিক হজম হলো না। তুমি পেয়েছো মানে? ও নাকি বাড়ি ফেরার রাস্তা ভুলে গেছে, জায়গাটার নামও মনে করতে পারছে না। ভাগ্যিস আমার সাথে দেখা হয়ে গেল। তুমি প্রভাকে থাকতে বলো, আমি আসছি। তিশান ফোনটা রাখতে ধরলে সৌমি অনুনয়ের সুরে বলল। তিশান, আমাকে একবার একটু প্রভার সাথে কথা বলতে দিবেন?
তিশান ফোনটা কানে ধরে নির্ভীককে বলল যে সৌমি প্রভার সাথে কথা বলতে চায়, ওকে যেন ফোনটা দেয়। প্রভা ফোনটা ধরতেই তিশান সৌমির দিকে ফোনটা এগিয়ে দিল। ওপাশ থেকে প্রভার উদ্বিগ্ন কণ্ঠস্বর পেতে সৌমি হাউমাউ করে কেঁদে উঠল। প্রভা, তুই কোথায়? আমি না হারিয়ে গেছি, আমি বাড়ি ফিরতে পারছি না। তুই আমার জন্য অপেক্ষা কর, আমি আসছি। আমাকে ছাড়া বাড়ি যাস না প্লিজ, আমি আবার হারিয়ে যাব। সৌমির কান্নার আওয়াজে প্রভার নিজেরও কান্নাগুলো ঠেলে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু এই মুহূর্তে ওকে নিজেকে শক্ত রাখতে হবে। সৌমিকে সামলানোর জন্য হলেও নিজেকে সামলাতে হবে। আদুরে কণ্ঠে বলল, হারিয়ে যাবে কেন? ভাইয়া তো বলল যে তোকে নিয়ে আসছে। একদম কাঁদবি না, আমি এখানে অপেক্ষা করছি তোর জন্য। তুই এলে তোকে নিয়ে তারপর বাড়ি ফিরবো। প্রভা আরও কিছু বলতে যাবে তার আগে তিশানের ফোনের ব্যালেন্স শেষ হয়ে কলটা কেটে গেল। সৌমি ফোনটা কান থেকে নামিয়ে তিশানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ফোনটা কেটে গেল কেন? ব্যালেন্স শেষ হয়ে গিয়েছে। চলো, ওখানেই তো যাচ্ছি, গিয়ে কথা হয়ে যাবে। একটু হাঁটতে হবে, এখান থেকে কোনো গাড়ি পাবো না। কথাটা বলে তিশান হাঁটা ধরল। তিশানের হাঁটার গতির সাথে সৌমি তাল মেলাতে ব্যর্থ হচ্ছিল। এক পর্যায়ে একটু দৌড়ে গিয়ে তিশানের হাত ধরে বলল, এত জোরে হাঁটছেন কেন? আমি তো আপনার সাথে পেরে উঠছি না, আবার যদি হারিয়ে যাই আমি? তিশান আলতো করে সৌমির থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে শান্ত কণ্ঠে বলল, তোমাকে তোমার জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব যখন নিয়েছি, হারাতে দেব না। তুমি আগে আগে হাঁটো, আমি তোমার পেছনে আছি। সৌমি আগে আগে হাঁটছে আর কিছুক্ষণ পরপর পেছন ফিরে তিশানকে দেখছে যে ও আছে কিনা। আবারও হারিয়ে যাওয়ার ভয় মনের মাঝে জেঁকে বসেছে। সৌমির কাণ্ডে তিশান হাসলো। মেয়েটার জন্য যেমন মায়া হচ্ছে, আবার ওর আচরণে তেমন হাসিও পাচ্ছে। এর মাঝে তিশানের মনে পড়ল যে ও সিগারেট খাওয়ার কথাটাই ভুলে গিয়েছে। পকেট থেকে সিগারেটটা বের করে খেতে ধরে থেমে গেল। সেদিনের সৌমি আর প্রভার বলা কথাগুলো মনে পড়ে গেল। তিশান ভাবল যে না, এর সামনে সিগারেট খাওয়া যাবে না। নিজের ইচ্ছাকে দাবিয়ে সিগারেটটা পকেটে তুলে রাখলো। ফোন নিয়ে যাসনি কেন তুই? আর একটা কথা, ছোট্ট একটা নোটপ্যাডে আমি যে তোকে আমার নাম্বার, বাড়ির ঠিকানা লিখে দিয়েছি, সেটা কই? বাড়িতে ভুলে ফোনটা রেখে চলে এসেছি। আর তোকে বলেছিলাম না সেদিন ছাতা দিতে যাইনি, বৃষ্টিতে ভিজেছিলাম। বৃষ্টি ভিজে ওই দিনই নোটপ্যাডটা নষ্ট হয়ে গিয়েছে, তাই ফোন দিয়েছিলাম তোর থেকে আবার লিখে নিব, মনে নেই? প্রভা কণ্ঠে একরাশ অসহায়ত্ব নিয়ে বলল, এমন কেউ করে? যদি আজ আমি তোকে খুঁজে না পেতাম, আর তাহলে কি করতাম আমি বলতো? সৌমি এখনো ফুপিয়ে কাছে। এই নিয়ে দ্বিতীয়বার এমন হলো যখন প্রভার থেকে হারিয়ে যেতে বসেছিল সৌমি। ওকে পেয়ে প্রভা একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। বুকের উপর থেকে একটা বিরাট বড় পাথর নেমে যাওয়ার মতন অনুভব হলো। পাশ থেকে তিশান প্রভাকে উদ্দেশ্য করে বলল, ওকে, কিন্তু একা ছাড়া বিপজ্জনক প্রভা। আর ওর এই রোগের জন্য কোনো ওষুধ খায় না। খায় তো, আসলে এক সপ্তাহ ধরে ওষুধ কিনতে পারছি না, সেই জন্য মনে হয় সমস্যাটা বেড়েছে। সামনের মাসে ওকে আবার ডক্টর দেখাবো ভাবছি। হুম, দেখানো দরকার। আর আমার মনে হয় ওকে বাড়ি থেকে বের না হতে দিয়েই ভালো। আর বের হলেও একা বের হতে দেওয়া উচিত। এই জন্য আগে আমরা একসাথে বাড়িতে ফিরতাম, কিন্তু আসলে এখন দুজনের টিউশনের টাইমিং আলাদা হয়ে যাওয়ার কারণে পারছি না, আর টিউশনটা ছাড়তেও পারছি না। কি যে করি আমি বুঝতে পারছি না। তিশান আর এই নিয়ে কোনো কথা বলো না। আর কিছু বললে হয়তো ওদের ব্যক্তিগত বিষয়ের মাঝে ঢুকে পড়া হবে, যেটা তিশান চায় না। মুখে বলা যতটা সহজ, কাজে করা ততটা সহজ না। তিশান তো আর এই কথাটা বলতে পারে না যে টিউশনটা ছেড়ে দিয়ে সৌমির সাথে যাতায়াত করা শুরু করো, তাহলে তো ওদের জীবন চলবে না। দুটো মেয়েকে নিজেদের সম্পূর্ণ খরচ চালাতে হয়। থাকা, খাওয়া, পড়াশোনা, কাপড় চোপড়, নিজেদের সব কিছু ওদের দুজনকে চালাতে হয়। সেখানে একটা টিউশন যে কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো ওদের থেকে ভালো আর কেউ জানবে না। টাকা মানুষকে ঠিক কতটা অসহায় বানিয়ে দেয় সেটা হয়তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষই খুব ভালো করে বোঝে, যাদের সবার জীবন টাকার কাছে গিয়ে বড্ড অসহায়। আপনাকে কোথায় নিয়ে যাচ্ছি সেটা তো একবারও জিজ্ঞেস করলেন না অনুপ্রভা। নিভৃকের প্রশ্নে প্রভা আলতো হেসে বলল, ভরসা আছে আপনার উপর। এই ভরসাটার কারণ কি? আপনি অর্জন করেছেন। সবাইকে যেমন বিশ্বাস করা যায় না, ঠিক তেমনি কিছু কিছু মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আর আমার কাছে আপনি সেই কাতারেই পড়েন। আমি জানি না কেন, কিন্তু আপনাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। আমার কাছে আপনি আর 5টা সাধারণ মানুষের মতো না, আপনি আলাদা। নিজের এত প্রশংসা এর আগে কারো মুখে কিন্তু শুনিনি। আমি কারো প্রশংসা করতে কার্পণ্য করি না। যাকে আমার ভালো লাগে না সেটাও যেমন সরাসরি তাকে বুঝিয়ে দিই, ঠিক তেমনি যাকে আমার ভালো লাগে সেটাও আমি তাকে সরাসরি বুঝিয়ে দিতে ভালোবাসি।
আমাকে আপনার ভালো লাগে? ভালো না লাগার মতো কোনো কারণ নেই। আর কিছু? প্রভা ভ্রু কুঁচকে তাকালো নির্ভীকের দিকে, সন্দেহী কণ্ঠে প্রশ্ন করল। আপনি কি আরো কিছু শুনতে চাইছেন নাকি? না, মনে হলো আপনি বলতে চাইছেন, তাই জিজ্ঞেস করলাম। চিন্তা নেই। যদি কখনো আমার বলতে ইচ্ছে করে তাহলে নিশ্চয়ই বলবো। আমি আবার অত কথা লুকিয়ে রাখতে পারি না। লুকিয়ে রাখতে শিখুন। যখনই আপনি কোনো কিছু নির্দ্বিধায় প্রকাশ করতে শুরু করবেন, তারপরেই সেই বিষয়টার গুরুত্ব কমে যাবে। ধীরে ধীরে মূল্যহীন হয়ে পড়ে সেই বিষয়টা। এর থেকে ভালো মনের মাঝে লুকিয়ে রাখতে শিখুন। লুকানো বিষয়গুলোই চিরকাল মূল্যবান থাকে। প্রভা নির্ভীকের দিকে তাকিয়ে আলতো হেসে বলল। যদি কেউ মূল্য দিতে না পারে তাহলে সেটা তার ব্যর্থতা। এখন অপর পাশের মানুষটা কি করবে না করবে সেটা ভেবে তো আর আমি নিজের চেষ্টা থামাতে পারি না, তাই না? অন্তত নিজের কাছে নিজে পরিষ্কার থাকবো। কখনো যদি মনের মাঝে প্রশ্নটা ওঠে যে আমি কতটুকু চেষ্টা করেছি, তাহলে তার উত্তরটা তো দিতে পারবো যে হ্যাঁ, আমি চেষ্টা করেছি। এসে গেছি, নামুন। হ্যাঁ। বললাম আমাদের গন্তব্যে এসে গেছি, নামুন। বেল বাজাতেই একজন ভদ্রমহিলা এসে দরজাটা খুলে দিল। নির্ভীককে দেখে তার মুখে হাসি ফুটে উঠল। প্রভাকে নিয়ে ভেতরে গিয়ে ওদেরকে সোফায় বসতে বলে ভদ্রমহিলা চা বানাতে গেলেন। এই সুযোগে প্রভা নির্ভীককে উদ্দেশ্য করে বলল। এবার বলুন কোথায় নিয়ে এসেছেন? এখন জানতে ইচ্ছে করছে আমার। এটা উৎসবের ফুপির বাড়ি। প্রভা বিস্ময় ভরা কণ্ঠে বলেন। ওনার ফুপির বাড়িতে আমরা কি করছি? আসলে উৎসবের ফুফাতো বোনকে আগে পড়াতাম। আপনাকে বলেছিলাম না যে একটা মেয়ে পড়াতে হবে? এই জায়গার কথাই বলেছিলাম। এখানে আপনার অসুবিধা হওয়ার কোনো চান্স নেই। বাড়িতে কোনো ছেলেও নেই। আর ফুপ্পি কাশফিয়া দুজনেই খুব ভালো। আমি তো একটা কোচিংয়ে জয়েন করেছি, তাই ওকে পড়ানোর সময় হয়ে উঠবে না। তাই ভাবলাম আপনাকে দিয়ে দিই। ও, প্রভা আর কোনো প্রশ্ন করল না। এদিকে উষাও আজ কাশফিয়ার সাথেই ছিল। নির্ভীক এসেছে খবরটা শুনে নিজে আগ বাড়িয়ে গিয়ে ট্রেতে করে চা দিয়ে এলো। যেহেতু উষার পরিচয়টা প্রভার আগেই পেয়েছে, তাই খুব একটা অবাক হলো না ওকে এখানে দেখে। কিন্তু উষা প্রচণ্ড অবাক হলো। কিংকর্তব্য বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল। ম্যাম, আপনি এখানে? উষার পেছন পেছন কাশফিয়াও এসেছে নিজের নতুন টিউটরকে দেখার জন্য। উষার মুখ থেকে এই প্রশ্ন শুনে কাশফিয়া ওকে জিজ্ঞেস করল। তুই চিনিস? হ্যাঁ, চিনি তো। আমাকে তো উনিই পড়ান। তোকে বলেছিলাম না আমি একজনের কাছে পড়ি, দারুণ পড়ায়, ইনিই তিনি। নির্ভীক উঠে দাঁড়িয়ে কাশফিয়াকে বলল। কাশফিয়া, তোমাকে একজন নতুন টিউটরের কথা বলেছিলাম না? ইনি তিনি। কাল থেকে তোমাকে পড়াবেন। কাশফিয়া হালকা হেসে এগিয়ে গিয়ে প্রভার সাথে আলাপ করল। এদিকে উষা ততক্ষণে নির্ভীককে আরও ভালোভাবে দেখে নিল। কিন্তু নির্ভীকের সাথে প্রভার আগমনটা তার ঠিক ভালো লাগলো না। কোনো এক অজানা আশঙ্কায় বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। বুকের বাঁ পাশটায় চিনচিনে ব্যথা অনুভব করল। ভাঙা মনটা কোনো এক অজানা ভয়ে আবারও ভাঙল। বাবা, আসবো? ল্যাপটপ থেকে চোখ তুলে দরজার দিকে তাকালেন প্রবীর শিকদার। মেয়েকে দেখতে পেয়ে তার মুখে হাসি ফুটে উঠল। আমার ঘরে আসতে তোমার অনুমতি নিতে হবে মামুনি। ভিতরে এসো। প্রিয়না গুটি গুটি পায়ে ভেতরে এসে বিছানার উপর বসলো, কাচুমাচু করে বলল। তোমার একটা কথা বলার ছিল বাবা। বলো। মেয়ের আচরণ দেখে প্রবীর শিকদার বুঝলেন যে মেয়ে তাকে বলতে ভয় করছে। সহসা এগিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন। আমি কি তোমায় কখনো বকেছি? প্রিয়না দুদিকে মাথা নাড়িয়ে নাবোধক উত্তর জানালো। তাহলে আমায় বলতে ভয় পাচ্ছ কেন? জানি না, কিন্তু ভয় লাগছে যদি তুমি রাগ করো। করব না। আমার মেয়ের উপর যে আমার ভরসা আছে। আমি জানি আমি রাগ করি এমন কোনো কিছু আমার মেয়ে বলবে না। প্রিয়না একটু সাহস পেল, ধীর কণ্ঠে বলল। আসলে আব্বু, আজ না একটা জায়গায় যাব, আমার কয়েকটা বন্ধুর সাথে দেখা করতে। তুমি যেতে দিবে? কোথায় যাবে দেখা করতে? জায়গার নাম তো জানি না, তবে মনে হয় কোনো ক্যাফেতে যাব। যাই না বাবা, প্লিজ। আমি তো কখনো জেদ করিনি বলো, আজ প্রথম যেতে চাইছি। তুমি আর না করো না। দেখো, আমার কোনো বন্ধু নেই। সারাদিন বাড়িতে থাকতে আর পড়াশোনা করতে আমার ভালো লাগে না। প্লিজ বাবা, আজকে পারমিশন দাও। প্রবীর শিকদার মনোযোগী ভঙ্গিতে বেশ কিছুক্ষণ কোনো একটা বিষয় নিয়ে ভাবলেন। মেয়ের অনুরোধ তিনি কখনো ফেলতে চান না। মেয়ের কোনো ইচ্ছেও তিনি অপূর্ণ রাখতে চান না। তার মেয়ে তার কাছে যত আবদার করে তার যেন তত ভালো লাগে। কিন্তু বাইরে কোথাও যাওয়ার অনুমতি একা একা তিনি কখনোই তার মেয়েকে দেননি। কিন্তু আজ কেন যেন মেয়ের অনুরোধটা ফেলতে মন চাইল না। সত্যি তো
একটা মানুষ আর কতই বাড়িতে থাকতে পারে, সবারই তো অন্তত হাতে গোনা কয়েকটা বন্ধু প্রয়োজন যাদের সাথে একটু মন খুলে গল্প করা যায়। আলতো হেসে প্রেরণাকে উদ্দেশ্য করে বললেন। ঠিক আছে, দিলাম অনুমতি। প্রেরণা বিস্ময় ভরা কণ্ঠে বলল। সত্যি বাবা? দেখো মামুনি, তুমি বড় হয়েছো। কোনো বিষয়ে আমি এখন তোমাকে আর জোর করতে পারি না। আমি শুধু তোমাকে আমার মতামতটা জানাতে পারি। আমি তোমাকে এখন পরামর্শ দিতে পারি, ভালো খারাপ পথটা দেখাতে পারি, কিন্তু দিন শেষে কোন পথে যাবে এই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। কেননা সারা জীবন তোমার বাবা তোমার সাথে থাকবে না। আসলে দোষটা তোমার না, দোষটা হয়তো আমারই। আমি সবসময় তোমায় নিয়ে বেশি চিন্তায় থেকেছি, সেজন্য তোমাকে সবসময় নিজের চোখে চোখে রেখেছি। যেখানে গিয়েছো আমি নিজে নিয়ে গিয়েছি। এখন তোমাকেও একটু স্বাধীনতা দেওয়া দরকার হয়তো। প্রেরণা একটু ভয় পেলে ভাবলো হয়তো ওর বাবা রাগ করেছে। আমি এত স্বাধীনতা চাইনি বাবা। আসলে একটা দিনই একটু যেতে চেয়েছিলাম, ভালো লাগছিল না বাড়িতে, তাই। তুমি না চাইলে আমি সত্যি যাব না, আর কখনো বলবো না, বিশেষ করো একটু মন খারাপ করবো না। প্রবীর শিকদার হাসলেন। মেয়েটা যে ওনার প্রাণ, সেই প্রাণের যেন কোনো ক্ষতি না হয় সেই ভয়েই তো সব সময় আগলে আগলে রেখেছেন। হ্যাঁ, প্রেরণার জীবনে হয়তো স্বাধীনতা ছিল না, কিন্তু ভালোবাসার কোনো অভাব রাখেননি। ওর আনন্দের জন্য যখন যা প্রয়োজন হয়েছে তিনি এনে দিয়েছেন, শুধু একা একা কোথাও যাওয়ার অনুমতি দেননি। আমি রাগ করিনি মামুনি, আমি মন থেকে তোমায় কথাটা বলেছি। জীবন তো একটাই, একটু মন খুলে বাঁচা দরকার। আজ থেকে আমি তোমায় অনুমতি দিলাম, তুমি চাইলে বাইরেও তোমার বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারো। আমাকে আর জিজ্ঞেস করতে হবে না। একের পর এক অপ্রত্যাশিত ঘটনায় প্রেরণার বিস্ময়ের মাত্রা ছাড়িয়ে গেল। প্রবীর শিকদার যে আজকে যেতে দেবেন সেটাই তো কখনো ভাবেনি, সেখানে সব সময়ের জন্য ওকে অনুমতি দিয়ে দিল। এটাও সম্ভব? আবার বলছেন জিজ্ঞাসা করতেই হবে না? সন্দেহ কণ্ঠে প্রশ্ন করল। আমি সত্যি যখন ইচ্ছে দেখা করতে পারবো? আমার মামুনিকে আশা দেখিয়ে কি আমি আবার সেটা ভাঙবো? তাহলে তো আমার মামুনি কষ্ট পাবে। তোমাকে তো আমি কষ্ট দিতে পারি না। সত্যি তোমায় অনুমতি দিলাম। প্রেরণা জড়িয়ে ধরল নিজের বাবাকে, উচ্ছ্বাসিত কণ্ঠে বলল। থ্যাঙ্কস বাবা, তুমি খুব ভালো, এই জন্যই আমি তোমায় এত ভালোবাসি। বুঝলাম, শুধু নিজের খেয়াল রাখবে। আর গাড়ি নিয়ে যাবে তো? আমি গাড়ি করে যাব, আর ওরা এমনি এমনি আসবে, সেটা কেমন দেখায় না? একটা দিন ওদের সাথে একটু সিএনজিতে যাই না? ঠিক আছে, তবে সাবধানে চলাফেরা করবে। আচ্ছা ঠিক আছে, এখন আসছি, দেরি হয়ে যাচ্ছে আমার। প্রেরণা চলে যেতে নিলে প্রবীর শিকদার ওকে পেছন থেকে ডাকলেন। প্রেরণা থামতেই উনি এগিয়ে গিয়ে মানিব্যাগ থেকে টাকা বের করে প্রেরণার হাতে দিয়ে বললেন। যত টাকা খরচ করার দরকার হয় নির্দ্বিধায় করবে। যদি আরও দরকার হয় তাহলে আমায় বলো। না বাবা, আর লাগবে না, আসছি। কথাটা বলে প্রেরণা সেখান থেকে চলে গেল। প্রবীর শিকদার মেয়ের যাওয়ার পানে তাকিয়ে হাসলেন। তার মেয়েটা যে এত বড় হয়ে গেছে সেটা যেন তার বিশ্বাসই হয় না। আজ প্রথম মেয়েটাকে একটু স্বাধীনতা দিলেন। এতদিন মেয়ের হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখেছিলেন, আজ বাঁধনটা একটু আলগা করে দিলেন। আর তার বিশ্বাস আছে তার মেয়ের উপর যে তার এই সিদ্ধান্তটা ভুল হবে না। আচ্ছা নির্ভয়, আপনার বন্ধুদের সামনে নিয়ে গিয়ে আমাকে কি বলে পরিচয় দেবেন? প্রেরণার প্রশ্ন শুনে নির্ভয় হালকা হেসে বলল। আপনার সাথে আমার সম্পর্কটা যা তাই বলে পরিচয় দেব আমার বন্ধু। আর তো কোনো সম্পর্ক নেই পরিচয় দেওয়ার মতন, তাই না? যদি ওরা জিজ্ঞেস করে আমাকে কেন নিয়ে এসেছেন, তাহলে কি বলবেন? ওদের সাথে আলাপ করাতে নিয়ে যাচ্ছি, সেটাই বলবো। আচ্ছা, এটা অদ্ভুত লাগবে না শুনতে? মানে আপনি আমাকে আপনার বন্ধুদের সাথে আলাপ করাতে নিয়ে যাচ্ছেন, যেন ওরা আমার বন্ধু হয়ে যায়, একটু অদ্ভুত না? খাপছাড়া লাগছে কি না ব্যাপারটা? প্রেরণার কথায় নির্ভয় এবার শব্দ করে হেসে ফেলল। এত ভাবছেন কেন? আগে চলুন যাই, তারপর না হয় কোনটা কি লাগছে সেটা ভাবা যাবে। প্রেরণা আর কিছু বলল না। বাকিটা পথ চুপচাপ ভাবতে ভাবতে গেল যে ওখানে গিয়ে কি করে সবার সাথে মিশবে। ভাবতে ভাবতেই গাড়িটা গন্তব্যে পৌঁছালো। ছোট্ট চায়ের দোকানটায় তখন সবাই বসে আড্ডা দিচ্ছে। ক্লাস শেষে এই জায়গাটাতে বসে সবাই আড্ডা না দিলে যেন দিনটা কাটতে চায় না। এখন তো ওদের সাথে নতুন করে প্রভা আর সৌমিও যোগ দিয়েছে। যদিও আজ সৌমি নেই, ওর শরীরটা খারাপ লাগছিল, তাই আজ কলেজে আসেনি। সেই জন্য প্রভা তাড়াতাড়ি চলে যেতে চেয়েছিল, কিন্তু উৎসব এক প্রকার জোর করে ওকে ধরে রেখেছে। প্রভা থাকাতে অবশ্য আরও একটা মানুষ খুশি হয়েছে, কিন্তু নির্ভীক জোর করতে পারেনি।
মন চাইছিল যেন থেকে যায়। প্রভা অবশ্য সেই আশায় বেশ অনেকবার ওর দিকে তাকিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। মানুষটা এতটাই রসকসহীন যে জীবনেও প্রভাকে আবদার করে থাকতে বলবে না। নির্ভয় আর প্রেরণার উপর চোখ পড়ল সবার প্রথমে উৎসবের। তিশান তখন অন্যদিকে মুখ ঘুরিয়ে সিগারেট খাচ্ছে। প্রভা অনেক আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। ফলস্বরূপ ঘুরে বসে সিগারেট খাচ্ছে। নির্ভীক আর প্রভা তখন দুজনেই টুকটাক নিজেদের মতন কথাবার্তা বলছে। এরই মাঝে নির্ভয়ের সাথে একটা সুন্দরী মেয়েকে আসতে দেখে উৎসব একটু চেঁচিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, আরে টুনির বাপ তো দেখি টুনির মাকে নিয়ে আসছে। এই নির্ভীক, তিশান ভাই দেখো, নির্ভয় ওর বউকে সাথে করে নিয়ে আসছে। উৎসবের কথায় তিশান পাত্তা দিল না, কেননা এই ছেলের কথার কোনো ভরসা নেই। যখন যা বলতে ইচ্ছে করে তাই বলে দেয়। হুট করে বউ নিয়ে আসা কি সম্ভব যে তিশান বিশ্বাস করে নেবে? আর যেখানে এত ভালো বন্ধু, ওরা সেখানে এক বন্ধুর বিয়ে হয়ে যাবে আর খোঁজ পাবে না? এটা হতেই পারে না। পুনরায় সিগারেট টানতে লাগলো, কিন্তু উৎসবের কথায় নির্ভীক আর প্রভার কথার মাঝে বাধা পড়ল। উৎসবের হাত অনুসরণ করে সেদিকে তাকিয়ে সত্যি নির্ভয়ের সাথে একটা মেয়েকে দেখে নির্ভীক কিঞ্চিত চমকালো। প্রভা অবশ্য তেমন একটা অবাক হয়নি, প্রেমিকা থাকতেই পারে, এটা তো আর অস্বাভাবিক কোনো ব্যাপার না। নির্ভীক প্রশ্নাত্মক গলায় উৎসবকে জিজ্ঞেস করলো, এটা কে হতে পারে উৎসব? এইটাও বুঝিস না? এত বড় হয়েছিস কি বাল কামেন? মাথা ভর্তি তো কালা কালা বাল ঠিকই আছে, কিন্তু বুদ্ধির বাল আর নাই। প্রভা বিরক্তিকর কণ্ঠে উৎসবকে বলল, আপনি কি কখনো ভদ্র ভাষায় কথা বলতে পারেন না? সামনে দেখছেন একটা মেয়ে বসে আছে, অন্তত নিজে ইমপ্রেশনটা ঠিক রাখার জন্য হলেও তো একটু ভালো করে কথা বলতে পারেন না কি? ও মাস্টারনি, আপনি আমার বউ, শালী না প্রেমিকা যে আপনার সামনে আমার ইমপ্রেশন ঠিক রাখতে হবে? এমন ভাব করছেন যেন আমাদের দুজনের মাখো মাখো প্রেম চলছে, আর আমরা এইসব বালের চ্যাট শুনে আপনি আর আমায় বিয়ে করবেন না। আমি তো করবই না, আপনার এসব ভাষা শুনে কোনো মেয়েই আপনাকে বিয়ে করবে না। সারা জীবন সিঙ্গেলই থাকতে হবে আপনাকে। উৎসব হাতের সাহায্যে চুলগুলো পেছন দিকে ঠেলে দিয়ে একটু ভাব নিয়ে বলল, এই উৎসব মির্জার এক ডাকে না পুরো কলেজের মেয়েরা চলে আসবে। আসলে আপনি আমাকে নতুন চিনলেন তো, আমার ফ্যান ফলোয়ার সম্বন্ধে ঠিক ধারণা নাই। প্রভা ব্যঙ্গাত্মক গলায় বলল, জানি তো আপনার ফ্যান ফলোয়ার সম্পর্কে ধারণা আছে আমার। ওই তো ইনবক্স থেকে সোজা বাচ্চা নিয়ে যাওয়ার কথা বলে, এর থেকে বেশি আর কিছুই সম্ভব না। প্রভার কথায় উৎসবের মুখটা এবার বন্ধ হলো। সত্যি এর থেকে বেশি আর কিছু সম্ভব না, কিন্তু বেশিক্ষণ তো মুখটা বন্ধ রাখা যায় না। এভাবে যখন অপমান করলো, একটা উত্তর তো দিতে হবে উৎসবকে, কিন্তু সেই সুযোগ আর পেল না। তার আগেই নির্ভয় আর প্রেরণা চলে এলো। নির্ভীক সবার প্রথমে নির্ভয়কে প্রশ্ন করলো। ইনি কে? উৎসব নির্ভীকের দিকে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে বলল, তোর মাথায় কি আসলেই কোনো বাল নাই নির্ভীক? আরে একটা প্রাপ্তবয়স্ক ছেলের সাথে একটা প্রাপ্তবয়স্ক সুন্দরী মেয়ে কেন আসবে? অবশ্যই তার প্রেমিকা হবে। আরে এটা আমাদের টুনির মা। কথাটা বলে উৎসব বসা থেকে উঠে দাঁড়িয়ে প্রেরণাকে উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম ভাবি, আমি হলাম আপনার 2 নাম্বার দেবর। পছন্দ হয়েছে তো? নির্ভয়ের এখন ইচ্ছে করছে আচ্ছা মতো উৎসবকে পেটাতে। মানুষ 2 লাইন বেশি বোঝে, আর এই ছেলে সবসময় 4 লাইন বেশি বোঝে। আর শুধু বুঝেই ক্ষান্ত থাকে না, আশেপাশের সবাইকেও তার সেটা বোঝাতেই হবে। এদিকে উৎসবের মুখ থেকে এমন কথা শুনে প্রেরণার এতটাই অস্বস্তি হচ্ছে যে ওদের দিকে ঠিক করে চোখ তুলে তাকাতেও পারছে না। মুখ দিয়ে কোনো শব্দ বের হওয়া তো পরের কথা। নির্ভয় ক্ষিপ্ত কণ্ঠে উৎসবকে উদ্দেশ্য করে বলল, ধুর শালা, থাম তো। টুনির মা কথা বলে না কেন? বোবা নাকি রে? তা ভাই, বোবা হলে প্রেম করলি কি করে তোরা? মানে প্রেম করতে গেলে তো জান, সোনা, বাবু এসব বলে ডাকতে হয়। সেসব বললো কি করে টুনির মা? নির্ভয় যেন ভাষা হারিয়ে ফেলল। এই ছেলেটা এমন কেন? একটা অচেনা অপরিচিত মানুষের সামনে এমন অসভ্যদের মতো কথা বলে দেয় কি করে নির্দ্বিধায়? কথাগুলো বলল উৎসব, কিন্তু বাকিরা যেন লজ্জা পেল। তিশান অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেই হাত বাড়িয়ে উৎসবের পিঠের শার্ট ধরে ওকে টেনে বসালো। গম্ভীর কণ্ঠে বলল, এত বেশি কথা বলো কেন তুমি? আর তো প্রেমিকা কিনা সেটাই তো জানা না। আর যদি সত্যি প্রেমিকা হয়েও থাকে, তোমার এই কথাগুলো শোনার পর আমার মনে হয় না ওর প্রেমটা টিকবে। একটু চুপচাপ বসে থাকা তো হায়া। অতিরিক্ত কথা বলো তুমি।
তোমার জ্বালায় সিগারেটটাও শান্তি মতো টানতে পারছি না। উৎসব পুনরায় কিছু বলতে যাবে তার আগেই প্রভা রাগান্বিত কণ্ঠে বলে উঠল। একদম চুপ। আপনি আর একটা কথাও বলবেন না, অসভ্য লোক একটা। কোথায় কি বলা দরকার, কতটুকু বলা দরকার সেইটুকু আপনি এখনো শেখেননি। প্রভার কথায় সম্মতি জানিয়ে নির্ভয় রাগান্বিত কণ্ঠে বলে উঠল। একদম একদম ঠিক বলেছো প্রভা। এই বেয়াদবটার সব কিছুতেই বাড়াবাড়ি। ওনাকে আমি তোদের সম্পর্কে কত ভালো ভালো কথা বলে নিয়ে এলাম, আর তুই এক নিমিষের মাঝেই আমার সব কথাকে মিথ্যা প্রমাণ করে দিলি। উনি এখন কি ভাববেন তোদের ব্যাপারে? নির্ভয়ের কথায় উৎসবের যায় এলো বলে মনে হলো না। প্রেরণা ধীর কণ্ঠে বলে উঠল। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। তিশান চোখ বন্ধ করে মনের সুখে সিগারেট খাচ্ছে আর খুব গভীরভাবে কিছু একটা ভাবছিল। হুট করে পরিচিত কণ্ঠস্বর কানে যেতেই চট করে চোখ খুলে তাকালো। নিজেকে নিজেই প্রশ্ন করল। আমি কি ভুল শুনলাম? কিন্তু তিশানের তো ভুল হবে না। এই কণ্ঠস্বরটা চিনতে তো তিশান কখনোই ভুল করতে পারে না। কালক্ষেপণ না করে ঘাড় ঘুরিয়ে তাকালো। ঠিক কতগুলো দিন পর এমন সামনাসামনি আবার এই মুখটা তিশান দেখতে পেলেও তার হিসেব নেই। খুব সম্ভবত প্রায় 2 থেকে 3 বছর পর দেখল। হৃস্পন্দনের গতি কয়েক গুণ বেড়ে গেল। তিশান যে কিছু বলবে সেটাও পারছে না। মুখ দিয়ে তার কোনো কথা বের হচ্ছে না। শুধু ইচ্ছে করছে এভাবে তাকিয়ে থাকতে, আর তাকিয়ে থাকার মাঝে যেন কোনো বাধা সৃষ্টি না হয়। তিশানের তাকিয়ে থাকার মাঝে প্রেরণার দৃষ্টি ওর ওপর পড়ল। প্রেরণাও ঠিক একইভাবে চমকে উঠল, সাথে ওর মুখে হাসিও ফুটে উঠল। উচ্ছ্বাসিত কণ্ঠে তিশানকে উদ্দেশ্য করে বলল। তিশান ভাই, তুমি এখানে কেমন আছো? প্রেরণার প্রশ্নে তিশানের খুব করে বলতে ইচ্ছে করল। আমি ভালো নেই প্রিয়। আমি মুখে একটা হাসির মুখোশ সরে আছি, কিন্তু আমার ভেতরটা ধীরে ধীরে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। আমার বুকে খুব ব্যথা হয়, খালি খালি লাগে ভেতরটা। বিশ্বাস করো, আমি একটুও ভালো নেই। কিন্তু সে কথাগুলো তিশান মুখে বলতে পারল না। নিজের মাঝে থাকা আবেগটাও প্রকাশ করল না। বাকিদের সাথে যেমন স্বাভাবিক ভঙ্গিতে কথা বলে, প্রেরণার প্রশ্নের উত্তরটাও ঠিক তেমন স্বাভাবিকভাবেই দিল। তরতাজা একটা ভালো মানুষের সামনে বসে আছে, আর তুমি জিজ্ঞেস করছো কেমন আছি। ভালোই আছি নিশ্চয়ই। খারাপ থাকলে কি আর এখানে বসে আড্ডা দিতাম? এদিকে বাকিরা ওদের দুজনের দিকে হা করে তাকিয়ে আছে। নির্ভয় প্রেরণাকে উদ্দেশ্য করে বলল। আপনি তিশান ভাইকে চেনেন? হ্যাঁ চিনি তো, তিশান ভাই তো আমার বড় আব্বুর ছেলে। উৎসব এবার তিশানকে উদ্দেশ্য করে বলল। আরে ভাই, তুমি তো দেখছি এই যুগের মীর জাফর, আর আমি হলাম বেচারা সিরাজউদ্দৌলা। তোমার যে এত সুন্দর একটা বোন আছে সেটা আমাকে বলোনি কেন? আমি বনে বনে ঘুরে বেড়াচ্ছি একটা সুন্দরী নারীর খোঁজে। এদিকে আমার পাশের বাড়িতে যে এত সুন্দরী রমণী বাস করে সেটা তো আমি জানতামই না। যখন খোঁজ পেলাম দেখি সে অন্য কারোর দখলে চলে গেছে। নির্ভীক বিরক্তিকর কণ্ঠে উৎসবকে বলল। তুই কি থামবি উৎসব? সব বিষয় নিয়ে মজা করতে নেই। নির্ভীকের কথায় সায় জানিয়ে নির্ভয় বলে উঠল। ওকে ঠিক এতটাই বোঝাতে চাই, কিন্তু ও বোঝে না। যেখানে সেখানে যা তা বিষয় নিয়ে মজা করে, এমন মজা করে যে এটা ভাবেও না একবার অপর পাশের মানুষটার সেটা ভালো লাগবে না খারাপ লাগবে। ভাই তুই আমাকে নিয়ে মজা করতো, যা ইচ্ছা তাই বল আমাকে নিয়ে, কিন্তু ওনাকে তো চিনিস না, ওনাকে রেহাই দে। তিশানের কানে ওদের বলা একটা কথাও পৌঁছলো না। তিশানের মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরপাক কাছে। প্রথমত, প্রেরণা নির্ভয়ের সাথে এখানে একা একা এলো কি করে, তাও গাড়ি ছাড়া? আর দ্বিতীয়ত, ওরা দুজন কি সত্যি প্রেমিক প্রেমিকা? না, এটা তো হওয়া সম্ভব না। প্রেরণার বাবা আর ভাই বেঁচে থাকতে তো ওকে প্রেম করতে দেবে না কখনো। মুখে মৃদু হাসি ফুটিয়ে তুলে নির্ভয়কে বলল। তা নির্ভয় উৎসব যা বললো সেটা ঠিক না ভুল? ভাই তুই উৎসবের কথা শুনছ? আরে আমরা দুজন একই ফ্ল্যাটে থাকি। মানে ওনাদের ফ্ল্যাটে আমরা থাকি আর কি, আমরা ভালো বন্ধু। আসলে ওনার কোনো বন্ধু বান্ধব নেই, তাই আমি বলেছিলাম যে তোমাদের সবার সাথে আলাপ করিয়ে দেব, সেজন্য ওনাকে আজ এনেছি এখানে। এতক্ষণে পুরো ব্যাপারটা সবাই বুঝলো। তিশানও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, যদিও তার এই নিঃশ্বাস ফেলার যৌক্তিক কোনো কারণ সে নিজেই খুঁজে পেল না। এরই মাঝে প্রেরণার নজর গেল তিশানের হাতে থাকা আধ খাওয়া সিগারেটটার ওপরে। মৃদু রাগী কণ্ঠে বলল। তুমি আবার সিগারেট খাচ্ছ তিশান ভাই? তুমি না আমায় বলেছিলে যে তুমি নাকি এই অভ্যেসটা ছেড়ে দিয়েছো, তাহলে এসব কি? তিশান চট করে হাত থেকে সিগারেটটা মাটিতে ফেলে দিল, অজুহাত দিয়ে বলল। আরে না না, আমি খাই না, সত্যি বলছি খাই না। তাহলে কি আমি ভুল দেখলাম?
তিশান এবারে আর বলার মতন কোনো কিছু খুঁজে পেল না। পাশ থেকে উৎসব বলে উঠল, তিশান ভাই মিথ্যা বললেন আপনাকে। দিনে 2-3 প্যাকেট মেরে দেয়। যেদিন আবার হুট করে অতিরিক্ত বিরহ জাগে সেদিন তো পারলে সিগারেট খেয়ে খেয়ে লুপ্ত করে দেয়। তিশান বিরক্তিকর কণ্ঠে নির্ভীককে উদ্দেশ্য করে বলল, তোমার এই বন্ধুকে থামাও তো হায়া। এই অতিরিক্ত কথা বলে। হয় এর মুখে কষ্টে লাগাও, না হয় তুমি কি ব্যবস্থা করবে করো, কিন্তু এ যদি চুপ না করে তাহলে আজ কিন্তু আমার কাছে মার খাবে। তার আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। তুমি আর ভাইয়া আমায় একসাথে কথা দিয়েছিলে দুইজনেই যে আর কখনো সিগারেট খাবে না। ভাইয়া কিন্তু নিজের কথা রেখেছে, তুমি কেন রাখলে না? তিশান অবাকে সুরে বলল, তাই নাকি? তোমার ভাই কথা রেখেছে? ও যে কথা দিয়ে কথা রাখে সেটা তো জানতাম না। রেখেছে তো কথা, কিন্তু তুমি রাখোনি। অথচ আমি ভেবেছিলাম তুমি আমার কথা রাখবে, ভাইয়াই হয়তো রাখবে না। তিশান হালকা হেসে বলল,